বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চিন্ময় মুৎসদ্দি। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে চর রয়েছে সেই চরাঞ্চলের সাধারণ মানুষের জীবন তুলে ধরি। তাদের জীবনে অনেক সংকট আছে, তাদের জীবনে অনেক সমস্যা আছে, একই সঙ্গে তাদের আছে সম্ভাবনা। সেই সমস্ত দিকগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এরই মধ্যে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে। কিন্তু নদীর মতোই জীবন প্রবহমান, নদীর মতোই আমাদের চলাফেরা। সে নদী যেখানে বাঁক নেয়, আমাদের জীবনও বাঁক নেয়। সেইভাবে চলমান জীবনের গতিও যেমন ছন্দপতন ঘটে, আবার নতুন ছন্দের জন্ম হয়, নতুন সমস্যা আসে, সমাধান হয়, আবার সমস্যা আসে। এইভাবেই মানুষের জীবন অতিবাহিত হয়। আমরা এই চরের যে মানুষের জীবন সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরার জন্য, অর্থাৎ আজকে আদিতমারি উপজেলার বিভিন্ন চর সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ চরের মানুষের জীবন সম্পর্কে। আর সেই বিষয়ে আলোচনা করবেন আদিতমারি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হক। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা আপনার উপজেলা অর্থাৎ আদিতমারি উপজেলার যে কয়েকটি ইউনিয়নের চর রয়েছে সেই চরের মানুষের সাম্প্রতিক জীবনযাপন এবং তাদের সমস্যা, সংকট ও সম্ভাবনা বিষয়ে কিছু কথা বলব। তবে তার আগে আমরা দুটো প্রতিবেদন তৈরি আছে আমাদের। একটি আমরা সংকট, সমস্যা তাদের, সেটা প্রথমে দেখব, তারপরে আমরা সম্ভাবনার দিকটাও দেখব এবং আপনার সঙ্গে আমরা আলোচনা করব সম্ভাবনা কোথায় এবং কিভাবে আমরা এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারি। তা আসুন আমরা প্রথমে আগে যেটা সংকট, যে সমস্যা, সেই প্রতিবেদনটা দেখব। লালমনিরহাটের আদিতমারি উপজেলায় তিস্তার বুক চিরে জেগে উঠেছে বেশ কিছু চরভূমি। এই উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৩টি চর ইউনিয়ন, আর এই চরগুলোতে ৩ থেকে ৪ হাজার লোকের বসবাস। ক্ষুধা আর দারিদ্র্যও তাদের নিত্যদিনের সঙ্গী। চরে রয়েছে হাজারো সমস্যা: কাজের অভাব, মূলভূমির সাথে যোগাযোগের সমস্যা, নেই কোনো রকম সরকারি বেসরকারি সুযোগ সুবিধা। তার উপর প্রাকৃতিক দুর্যোগ চরবাসীদেরকে করে তোলে আরও অসহায়, দিশেহারা। মহিষখোঁচা ইউনিয়ন থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত গোবর্ধন চরের রহিমা বেগম এবং মর্জিনা বেগম জানান তাদের চর জীবনের সীমাহীন দুর্ভোগ এবং সমস্যার কথা। বাড়ি ঘর ভাঙি গেল, ঘর দর নদীতে গেছে ভাসি, তাকে তুলিয়ে নিয়ে খারাপ করছি। আরে সংসার নাই, ওই যে গেছে ৬ বিদেশ, কতদিন এত্তি কাম করলে করি ফের বিদেশ গেছে। কই 3 বেলা খাবার পাই বাবা, 1 বেলায় পাইতে ধকপক, আর 3 বেলা করে পাও। আমার বাড়ি এসলো ৯ নম্বর ইউনিটত। ওখান থাকি ভাঙার সময় আমি খুব কষ্ট পাচ্ছি। মনে কর আমার তো কোনো করাইয়ে নাই, আমার এক বুড়ির স্বামী তো কোনো করতে পারে না। এই কোনো বিধি কিসে করে আইতের মধ্যে নদী গেছে, নদী যাওয়ার পর সিলিয়ে করিয়ে কিছু মানুষ দেখে সেই লোককেও পাইনি। সড়কের মধ্যে চালাম কোনো সড়কের মধ্যে থুইয়ে পরের দিনে একজনকার কাছে 200 টাকা হাওলাত নিয়ে এই বালাবাড়িতে আসিয়ে তারপর তো এই ঘর থোয়ার পর কেউ আর জায়গা দিতে চায় না। এক লোকের কাছে আসিয়ে অনুরোধ করিয়ে, ভাই আমাকে জায়গা দাও, আমরা কিছু খালি চালাখোনা পাতি থাকি। আর আমার কিন্তু 2টা ছেলে আছে, তার বিয়ে হয়েছে, তাই কিন্তু অন্য জায়গায় করি খায়, তার বউ ছাওয়া নিয়ে। আমার কিন্তু কোনো পোষাইয়ে নেই। সেই জায়গা নিয়ে এদিন করে আসি, এখনও কোনো খাদ্য আমি পাইনি। কোনো অসুখ বিসুখ যদি হয় তারও আমি চিকিৎসা করতে পারিনি। এইবার এলো টাকা পয়সা চাই নাই। এখন যে ভাই এইবার ভাঙলে যে এখন কোন পাশে যাবো, আর তার কোনো আও নেই। এখন তারে খাই, তারে চিনতে না গাছি, এই সামনে তো ফির আবার দর্জ খাইছে।
এই দুর্যোগে কোথায় যাব? চরের বালুময় মাটিতে গুটিকয় ফসল ছাড়া আর তেমন কিছুই চাষ করা যায় না, তাও বছরের কয়েক মাসের জন্য। হতদরিদ্র চরবাসীরা সেটুকুও ঠিকমতো করতে পারেন না কৃষিজমি, উপকরণ আর সঠিক দিক নির্দেশনার অভাবে। কাজের সন্ধানে তাদের পাড়ি জমাতে হয় দূর দূরান্তে। চরবাসীদের এই হতবঞ্চিত চেহারা পাল্টে দিতে দরকার স্থানীয় সরকারের আন্তরিক সহযোগিতা। আপনি বলছিলেন সমস্যার কথা, ওখানেও আমরা দেখলাম এই প্রতিবেদনে যোগাযোগের সমস্যার কথা বলছে, কাজের সমস্যার কথা বলছে, কৃষিকাজের কৃষির যে সমস্যা, কি চাষ করা যাচ্ছে না সারা বছর ধরে, এবং যোগাযোগ সেটা বলছে অনেক দূর দূরান্তে যেতে হয়। তো যেই সমস্যাগুলো আপনি আমাদের প্রথমেই বলছিলেন শুরুতে, সেক্ষেত্রে যোগাযোগের বিষয়টা নতুন কোনো কিছু কি আপনারা চিন্তা ভাবনা করছেন এই ক্ষেত্রটিকে আনসার করার জন্য, অ্যাড্রেস করার জন্য? প্রথমেই আমরা আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা আমি নিজেই যেটা পিকচারটা দেখলাম আর কি, এটা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নদী জীবনকে। তার কারণ যে আমি ওখানে এই গোবর্ধন যে জায়গাটা, নদী পাড়ে নৌকায় করে আমি গিয়েছিলাম যাওয়ার পর, ওখানে যে অবস্থা, যে যোগাযোগের যে ব্যবস্থা, রাস্তা অল্প আছে কিন্তু রাস্তাটা আমাদের ওখানে রাস্তা করার মতো কোনো আমার মনে হয় যে ব্যবস্থা নেই। তার কারণ হলো নদী সবসময় ভাঙতেছে। যোগাযোগ ব্যবস্থা এখন তাদের জীবনযাপন, যেমন আমরা এখন শিক্ষার দিকে একটা ওখানকার ছেলেমেয়ে যারা শিক্ষিত হতে পারে, সে লোকে গত 9 তারিখে, এই মাসের 9 তারিখে আমার পরিষদের সমন্বয় মিটিংয়ে বেসরকারি স্কুলের প্রাইমারি ওখানে 50,000 টাকা অলরেডি আমি স্যাংশন করেছি, এবং একটা স্কুল, প্রাথমিক স্কুল এখানে স্থাপন করা হয়েছে। স্কুলটাকে চরের মধ্যে হয়েছে এবং গোবর্ধন এলাকায়, যাতে ওখানকার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে। প্রত্যেকটা পরিবার থেকে স্কুলে যাতে আসার ব্যবস্থা সেটা আমরা করতেছি, এবং এটাও আমি কমিটমেন্ট করে আসছি যে যদি কোনো গরিব ছেলে মেয়ে তার আর্থিকের জন্য স্কুলে যাওয়ার কোনো অসুবিধা হয়, সেটা পরিষদ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সাহায্য করব, সেটা আমি কমিট করছি। শিক্ষা পাশাপাশি আমরা যোগাযোগটাও দেখতেছি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যেহেতু দিন বদলের সনদ পরিবর্তন চাচ্ছেন, সেই লক্ষ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে। উনি ক্ষমতা আসার পরেই প্রায় 3 মাস হয় তিস্তার থেকে চন্ডীগড় পর্যন্ত 182 কোটি টাকার টেন্ডার করে দিয়েছে, যাতে এই বাঁধ হওয়ার পর ওই এলাকার লোক কৃষিখাতে যারা স্বপ্ন দেখছে যে আমরা কৃষিতে আমরা কিছু ধান, তামাক, মানে আমরা আলু, এই সমস্ত আবাদ করার জন্য তারা কিন্তু আগ্রহ। সেই লক্ষ্যে যখন বাঁধটা হয়ে যাবে, আমার মনে হয় যে ওই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হবে। চরে কি আপনার ওইভাবে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে, যে যেখানে যাদেরকে হয়তো আর টেম্পোরারি রেসিডেন্ট মনে হবে না? যদি চর ভেঙে গেলে তো সেটা একটা দিক, তো যতদিন চর থাকবে ততদিন তারা সেখানে থাকতে পারবে, সেইরকম কোনো? আমাদের একটা পরিষদ উপজেলা থেকে স্থানীয় সরকার, আমাদের যেটা পরিকল্পনা, চর এলাকা যারা হতদরিদ্র তাদের জন্য আমরা কিছুটা হলো ছোট আকারে, যেমন আমরা যেটা চেষ্টা করছি, যেন এনজিওর মাধ্যমে আমরাও সেটা সাপোর্ট দিচ্ছি এনজিওকে, যে তাদের গরুর খামার, চর এলাকায় গরু খামারের যদি ব্যবস্থা করা যায় তাহলে কিছু বেকার সমাধান হবে। পাশাপাশি গরু খামারের পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটা হলো যে চরের মধ্যে আমরা কমিউনিটি, মানে 10টা পরিবার মিলে, সবাই 10টা পরিবার একসঙ্গে আমাদের যে চরের জমিগুলো আছে, চরের জমিগুলো লিজ, ওদের কিন্তু ব্যক্তি সম্পত্তি কারো নেই। সেই লোকে একটা মেইন সমস্যা, ওদের বড় ধরনের সমস্যা। তাদের ব্যাংক লোন তারা নিতে পারতেছে না, ব্যাংক যে লোন দিবে, কৃষি লোন দিবে, কৃষি লোন দিতে পারতেছে না, তাদের ব্যক্তি ল্যান্ড নেই, সেই লোকে কৃষি লোন নিতে পারতেছে না। তারপরও আমরা মালিকানায় ল্যান্ড নেই, আবার একই সঙ্গে আপনার অনেক সময় বলা হয় চরের যে ল্যান্ড যদি থেকেও থাকে সেটা যে কখন ভেঙে যাবে বা নদী গর্ভে বিলীন হয়ে যাবে, তখন তাকে আবার কোথায় খুঁজে পাওয়া যাবে, সেই জন্য হয়তো অনেক ব্যাংক আপনার আগ্রহী হচ্ছে না। সেই লক্ষ্যে এখানে আমার মনে হয় যে স্থানীয় সরকার এবং এনজিওর সমন্বয়ে যদি সাপোর্ট দেওয়া যায়, তাহলে আমরা হতদরিদ্র যারা আছে তাদের আমরা কিছুটা হলো বেকার সমাধান করতে পারবো। আমরা কিছুটা সমস্যা, অনেকগুলো সমস্যার কথা আমরা বললাম, আপনি একই সঙ্গে কিছু সম্ভাবনার কথা বলেছেন, সেটা আমরা দেখব। তবে তার আগে আমরা একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদীয় জীবন অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের নদীয় জীবন।
প্রিয় দর্শক, ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা প্রতিবেদনের কথা বলছিলাম। প্রথমে আমরা সমস্যার প্রতিবেদনটা দেখেছি, এখন আমরা যে সম্ভাবনার কথা বলেছিলাম, আমাদের প্রতিবেদক দল যে ভিজুয়ালি তৈরি করেছেন, সেখানকার সম্ভাবনা আইডেন্টিফাই করেছেন, সেটা আমরা এখন একটু দেখি। চরে এত সমস্যার পাশাপাশি কিছু সম্ভাবনার চিত্রও আমরা দেখি। আদিতমারিতে নদী ও জীবন প্রকল্পের কয়েকটি পার্টনার এনজিওর উদ্যোগে চরের অনাবাদি ও পতিত জমিতে মিষ্টি কুমড়ো চাষ করা হচ্ছে এবং এর তত্ত্বাবধানে প্রত্যক্ষভাবে জড়িত থাকছেন চরের নারীরা। তাদের এই পরীক্ষামূলক কাজের আশানুরূপ ফলও পাওয়া গেছে। এবছরের চরগুলোতে মিষ্টি কুমড়োর বাম্পার ফলন হয়েছে। তো একটা ছেলে মেয়ে আমার স্কুল যায়, তার আমি লেখাপড়া করতে পারি নে, কাপড় চোপড় দিতে পারি নে, হয়তো আমি একটা কুমড়ে বিক্রি করিয়ে কি একটা ছাড়ক আমি লেখাপড়া স্কুলে দেই, কি এখন কলম নিয়ে দেই, কি একটা খাতা নিয়ে দেই, কি মন করে আমি একটা প্যান কাটি দেই, আমি একটা জামা কাটি দেই, ওইটা আমার উন্নতি নে। আগে তুললে করি নাই, এইবার আমার খালি এইবার প্রথম মন করে আমার যদি এইবার ফসলটা ভালো পারি, পরবর্তীতে মন করে আমার যেহেতু আমার স্বামী স্ত্রী আছি, মাসের খেতে কাজ না করিয়ে আমরা নিজে মন করে ওইটা বাড়িতে খেতে কাজ করতে পারবো, নিজের মন করে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো আমরা। বাড়ির আঙিনায় সবজি চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন অনেক চরবাসী। খুব কষ্টের মধ্যে চলছি। এখন মনে করো রোভা এনজিওর থাকি গ্রুপ মিটিংয়ে শিক্ষা হয়ে দেয়, এখন হয়তো আবার সুবিধা বেশি একটু করবির পাই, করার পর শাকসবজি বিক্রি করার পর আমার আয় উন্নতিও হয়েছে কিছু। এখন কষ্টর থেকে উদ্ধার হচ্ছি, ঋণ থেকে হয়তো একটু হালকা হচ্ছি। আগে ঋণ বেশি এসেছিল, এখন কম আছে। এরপর মনে করো মিষ্টি কুমড়ে যে মনে করো ফলবান আছি, খাই, হয়তো মনে করো দেন ফ্যান শোধ করি। এখন একটা সিদ্ধান্ত আছে যে বিক্রি করে একটু গরু টরু নেওয়ার। মিষ্টি কুমড়ে বিক্রি করছি 140টি, আরও আছে এখন ফিরে আরও ক্ষেত নাগাছি। এখানে গাজর ফেলাছি, মূলে ফেলাছি, বেগুন আছে, টমাটো আছে, সবজি ক্ষেত 3 বের তুলছি। পালং শাক মনে করে ফেলানো, নাপা ফেলাছি। গ্রুপ মিটিংয়ে শিখে এই পদ্ধতি মতো একটার পর একটা ফেলাইতে আছি। এই যে এখন আমার মিষ্টি কুমড়ে উঠে গেছে, এখন মরিচ ফেলাছি। মরিচ উঠে যাইবে, এর তলাতে আমার পুঁই শাক আছে, কলমি শাক আছে, ঢেঁড়স আছে, এইরকম আমরা জিলেট তুলি নেই। দিন মারি আইতত খাসি, আইত মারি দিনত খাসি, এরকম চলছে না। এখন আল্লাহ দেয় কম বেশি খাই, বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাই, তারা হয়তো বই খাতা কলম টলম মেলে নিয়ে দিবে পারি, এই মনে করো শাক সবজি বেছে। চরাঞ্চলে বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এর জন্য প্রয়োজন যথাযথ প্রযুক্তি ব্যবহার এবং আরও ব্যাপক পরিসরে উৎপাদন ও বাজারজাতকরণ। চরে কিছু এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠান স্বল্প পরিসরে এ ধরনের উন্নয়নমূলক কাজ শুরু করলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। চরাঞ্চলের সম্ভাবনাগুলোকে বাস্তবে পরিণত করতে হলে রাষ্ট্রীয় সহযোগিতার বিকল্প নেই, আর এজন্য স্থানীয় সরকারের সহযোগিতা অপরিহার্য। হ্যাঁ, যেটা আপনিও বলছিলেন, এখানেও আমরা দেখলাম। এখন এখানে আমরা কুমড়ো দেখলাম, ঢ্যাঁড়স দেখলাম, আরও কয়েকটি কৃষিপণ্য দেখতে পাচ্ছি, এবং অন্যান্য ক্ষেত্রে যেমন বাদাম একটা বড় রকমের চাষ হতে পারে, প্লাস আপনার ডাব কিংবা নারকেল এই সেক্টরেও বোধ হয় করা সম্ভব চরগুলোতে। বাদাম ভালো হয়, বাদাম, ভুট্টাটা ওখানে আমার লালমেট জেলায় সবচেয়ে ভুট্টা চর এলাকা। গত বছর ভুট্টা অনেক উৎপন্ন হয়েছে, এবারও আমাদের ভুট্টা অনেক চরে হয়েছে। আমি মনে করি যে কুমড়া, ভুট্টা এবং বাদাম পাশাপাশি আরেকটা আমি যেটা লক্ষ্য করেছি ওখানে, সেটা হলো যে আমাদের কৃষি ব্লক সুরো যারা আছে, কৃষি অফিসার যারা আছে, ওখানে কিন্তু আমরা একটা পিকচার দ্বারা করেছি যে ওখানে কি আরো করা যায়, এটা আমরা দেখতেছি। কোন কোন পণ্য, কৃষি পণ্য আরো ভালো হবে সেটা আমরা পরীক্ষামূলক করে দেখতেছি আর কি। এমন কি হতে পারে যে যারা ধরেন ঢাকায় পাঠাবে, যে বড় ব্যবসায়ী যারা,
তারা ওখানে গিয়ে সেগুলো কালেক্ট করলো, এরকম কি একটা সিস্টেম করা যায়? ওখানে আমাদের আজিজমারি উপজেলা পরিষদের পাশাপাশি আড়ত আছে, ওখান থেকে 3 কিলো। আজিজমারি থেকে মুশকসা ইউনিয়ন পাকা রাস্তা, যোগাযোগ ব্যবস্থা ভালো। শুধু শুধু আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো না, মুশকসা বাজার থেকে চর পর্যন্ত। আচ্ছা, এটা আমরা যদি বাদটা হয়ে যায়, মেইন সমস্যা হলো বাদ। আমাদের বাদ হয়ে গেলে আমার মনে হয় যে হতদরিদ্র আর থাকবে না ইনশাল্লাহ, আগামীতে আমাদের এই সমস্যাগুলো থাকবে না। আচ্ছা, তাদের এক ধাপ উন্নতি অগ্রগতি হবে। এবং ওই এলাকার হতদরি এবং কৃষি যারা আছে, কৃষক যারা আছে, তারা কিন্তু স্বপ্ন দেখতেছে যে আগামীতে কৃষির যারা স্বপ্ন তারা দেখতেছে এখন থেকে। বাদের টেন্ডার হয়েছে, হয়তো আগামী অর্থবছরের কাজ আরম্ভ হয়ে যাবে। কাজ আরম্ভ হয়ে গেলে ওই এলাকার লোক কাজও পাবে। কাজ পাওয়ার পর যারা বেকার বা কাজ পাচ্ছে না বলতেছে, তারাও কাজ পেয়ে যাবে। আর আমি মনে করি যে স্থানীয়ভাবে স্থানীয় সরকারের দায়িত্ব এবং কর্তব্য যে চর এলাকার যারা বিজেপি কার্ড, শুধু না বিজেপি কার্ড যে সাময়িক, তাদের দীর্ঘমেয়াদী একটা আমাদের পরিকল্পনা করতে হবে। সেজন্য স্থানীয় সরকার, আমি মনে করি যে এনজিও আছে, এনজিও যারা আছে, এনজিওদের সমন্বয়ে আমরা ওই হতদরিদ্র এবং চরের যারা এলাকায় বা সারা বাংলাদেশের স্থানীয় সরকার শক্তিশালী করা গেলেই আমার মনে সমস্যা সমাধান হবে। রাইট, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর এটা না হওয়া পর্যন্ত হয়তো কিছুটা যদি আপনারা সবাই মিলে এবং জিও পর্যায়ে, এনজিও পর্যায়ে, ওই যারা ধরেন চরের মানুষ যারা ধরেন কৃষি পণ্য উৎপাদন করছে, তারা যদি আনতে যায় অনেক বড় আকারে, বেশি করে তারা হয়তো আনতে পারছে না ঘাড়ে করে বা মাথায় করে, তো একটা যদি সমন্বয় করা যায় যে কতটুকু পর্যন্ত তারা নিয়ে এলেন, বাকিটা আড়তদাররাই একটা ব্যবস্থা করে তাদের কাছ থেকে কালেক্ট করে, তাহলে হয়তো ওইটা না হওয়া পর্যন্ত একটা বড় ধরনের সহায়তা তাদের হয়। কারণ আসল কথা হলো তো মানুষের জীবনের মান উন্নয়ন। আমরা যতই ধরেন পরিকল্পনা গ্রহণ করি, যতই বরাদ্দ দেই, যতই লোনের ব্যবস্থা করি, তারপরও যদি মানুষের, অনেকগুলো মানুষের যদি অগ্রগতি না হয়, উন্নয়ন না হয়, তাদের জীবনের যদি সমস্যা সংকট না কাটে, তাহলে তো আর সেটাতে আমরা ধরেন খুব একটা আত্মতৃপ্তি পেতে পারি না। সেই জন্য তাদের কিছু মানুষকে, একটা বড় অংশকে সংকটের মধ্যে রেখে দিয়ে তারপরে আমরা ধরেন আরেকটি অংশকে হয়তো লোন দিচ্ছি বা যে কোনো একটা শর্তের কারণে, তো সেই ক্ষেত্রে চাইলেই হয়তো কোনো না কোনোভাবে কোনো কৌশল, এক্সপার্ট যারা আছেন, যারা ঋণ এক্সপার্ট আছেন, তারা হয়তো বিভিন্ন পলিসির মধ্য দিয়ে কিছু কৌশল হয়তো উদ্ভাবন করতে পারেন। আমার মনে হয় আপনার এই বক্তব্যটা আশা করি সবাই হয়তো খেয়াল করবেন বিষয়টার ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য। যেমন আপনি যে চরে দেখলাম কুমড়া, হ্যাঁ, যেমন আমরা দেখলাম কুমড়ার শাকসবজি যে আবাদগুলো হচ্ছে, পাশাপাশি আমি মনে করি যে এনজিও শুধু দিচ্ছে, স্থানীয় সরকার যদি এখানে সম্পৃক্ত হয়, স্থানীয় সরকার এনজিওর পাশাপাশি, তাহলে আমার মনে হয় যে কুমড়ার থেকে আরও অন্য কোনো সবজি করা যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা যায়। আমরা তো একটা জিনিস লক্ষ্য করছি যে হতদরিদ্রের সমস্যার সমাধান, তারা যেন স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী, তারা যেন সমস্যার সমাধান করা যায়। আমরা কিন্তু স্বল্পমেয়াদী চিন্তা না করে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। যেমন সরকার চিন্তা করেছে যে বাদের দীর্ঘমেয়াদী, যে দীর্ঘমেয়াদী সরকার বাদের চিন্তা ভাবনা করছে, যত টেন্ডারও হয়ে গেছে। আমার যেটা ধারণা যে আগামীতে এই স্বল্পমেয়াদী চিন্তা আমরা করবো না, দীর্ঘমেয়াদীর চিন্তা করব। আপনার হতদরিদ্র, আপনি যে কথাটা বলতেছেন যে ব্যাংকের ঋণ কিন্তু যারা পাচ্ছে, অন্য অনেক সেক্টর পাচ্ছে, কিন্তু হতদরিদ্র বছর এলাকার লোক কিন্তু লোন পাচ্ছে না। তার একটি কারণ হলো, ওইটাই কারণ আমাদের চিহ্নিত করতে হবে, তাদের ল্যান্ড যেটা জমি নিজস্ব নেই, নদী ভাঙে আর গড়ে, এপার একবার ভাঙে ওপার একবার ভাঙে, এইটা হলো সমস্যা। সেই জন্য তবে আমার মনে হয় যেটা হলো, ধর আপনি যে প্রস্তাবটা রেখেছেন, সবাই মিলে বিষয়টা হয়তো দেখতে পারে, দেখার জন্য। কারণ আসল লক্ষ্য হচ্ছে তাদেরকে সেই প্রান্ত সীমা থেকে টেনে তুলে নিয়ে আসা। সেটা যেভাবেই হোক, হয়তো একেবারে সম্ভব নয় এরকম কোনো কিছু হতে পারে না। নীতি কিংবা পরিকল্পনা তো মানুষের জন্যই। যেমন আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের মনে রাখা উচিত, যেমন আমাদের জনপ্রতিনিধি বলেন, আপনি অনুষ্ঠান নদী জীবন বলেন, বাংলা ভিশন বলেন, আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী আছেন, সবাই কিন্তু আমরা জনগণের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছি। জনগণের স্বার্থ, পিপল ইন্টারেস্ট, সেই লক্ষ্যে জনগণের স্বার্থে যদি আমরা কাজ করে থাকি, সবাই কিন্তু একই, আমাদের বক্তব্য কিন্তু সব একটাই আসে, জনগণের স্বার্থ। কিন্তু আমরা কথা বলি, কাজ কি করতেছি, এটা বাস্তবে কি করতেছি, এটাও দেখা উচিত। আমার মনে হয় সেটাও দেখা উচিত। আমরা কাজ কি করতেছি বলতেছি, আমরা সবাই কিন্তু জনগণের স্বার্থের কথা বলতেছি। সেই লক্ষ্যে আমি এই সরকারের দৃষ্টিকোণ করব, স্থানীয় সরকার শক্তিশালী করে, শুধু চর না, গ্রামের তৃণমূল থেকে যারা সমস্যা আছে, যারা আমাদের শতকরা ৮০ জন কৃষকের পাশাপাশি হতদরিদ্র যারা আছে, তাদের জন্য আমরা বেকার সমস্যা সমাধান করতে পারি। এই জন্য স্থানীয় সরকার শক্তিশালী করা জরুরিভাবে প্রয়োজন আমি মনে করি। রাইট, হ্যাঁ।
তো আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং আপনার চর সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন, তাদের সমস্যার কথা, সম্ভাবনার কথা বললেন, পলিসি রিলেটেড কিছু পরামর্শ দিলেন। আশা করি নীতি নির্ধারক যারা তারা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য বলার জন্য। আশা করি আপনার বক্তব্য আমাদের যারা পলিসি প্ল্যানার তারা শুনেছেন এবং যারা দেখেছেন তারা বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। আমরা এখন ছোট্ট আরেকটা বিরতি নেব। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। ফিরে এলাম আবার নদী ও জীবন অনুষ্ঠানে। আপনারা আমাদের আজকের এই অনুষ্ঠানে চরের জীবন সম্পর্কে প্রতিবেদন দেখেছেন, আমাদের অদিতমারি উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল হকের বক্তব্য শুনেছেন। এই প্রসঙ্গে আপনাদের যদি কোনো চিন্তা থাকে, আপনাদের কোনো ভাবনা থাকে, আপনাদের কোনো পরামর্শ থাকে, আপনাদের কিছু বলার থাকে, তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01712626198। আরেকটি ফোন নাম্বার 01715715486। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, চরের মানুষের জীবনযাপনের কিছু চিত্র দেখলেন। চরের মানুষের যে প্রতিনিধি উপজেলা চেয়ারম্যান তার বক্তব্য শুনলেন। তিনিও বলেছেন চরের মানুষ অর্থাৎ দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষ, তাদের যদি উন্নয়ন না ঘটে তাহলে সেই উন্নয়ন প্রকৃত উন্নয়ন হবে না। আমরা যদি 60 তলা কিংবা 100 তলা একটা টাওয়ার তৈরি করি, কিন্তু সেই টাওয়ারের নিচে যদি হাজার মানুষ বস্তিতে বসবাস করে, তাহলে আমরা সেটাকে সত্যিকার অর্থে উন্নয়ন বলতে পারি না, আমরা সেটাকে সত্যিকার অর্থে অগ্রগতি বলতে পারি না। চরের যে মানুষগুলো, তাদের যে হতদরিদ্র অবস্থা, অর্থাৎ দরিদ্রের মধ্যে দরিদ্রতম তাদেরকে যদি আমরা সেভাবে ফেলে রাখি, তাহলে যে উন্নয়নের কথা আমরা বলছি সেটা কোনো অবস্থাতেই সত্যিকার উন্নয়নের কথা হবে না। সেই মানুষগুলোকে যেমন আমাদেরকে দেখতে হবে। কারা দেখবে? যারা এই সমাজে কিছুটা হলেও সম্পন্ন, কিছুটা হলেও তাদের সুযোগ সুবিধা তারা পেয়েছে, তারাই দেখবে তাদেরকে। আজকে অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলছেন। সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির প্রেক্ষিতে শহরাঞ্চলে বেশ কিছু অনুষ্ঠানও আমরা দেখতে পাই, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করব এই চরের সাধারণ মানুষগুলো, যাদের সংগ্রামী জীবন, যাদের প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছেন, তাদের প্রতি আপনারা একটু দৃষ্টি দেন। চরে যদি সন্ধ্যা নামে সূর্য ডোবে, তখন যে পরিস্থিতি সৃষ্টি হয় সেটা হয়তো সেখানে না থাকলে কারো পক্ষে বোঝা সম্ভব নয়। সেই জন্যেই তাদেরকে এই আলোয় নিয়ে আসতে হবে। তাদেরকে আলোয় নিয়ে না এলে আমরা যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। ডিজিটাল বাংলাদেশের অর্থ আমরা সততার সঙ্গে, দ্রুততার সঙ্গে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে যখন আমরা সফল হব, তখন আমরা সত্যিকার অর্থে বলতে পারবো দিন বদলে গেছে, আমাদের ডিজিটাল বাংলাদেশ সফল হয়েছে। আপনাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে মন, নদী ও জীবন।